আসসালামু আলাইকুম। নবম অধ্যায়ের অনুশীলনীর যে সৃজনশীল প্রশ্ন রয়েছে, আমরা এ পর্যায়ে আলোচনা করব তার ২ নাম্বার সৃজনশীল নিয়ে। তো আসো ফার্স্টে আমরা একটু উদ্দীপকটা পড়ে নেই যে এখানে কি বলেছে। এখানে বলেছে যে টেক্সটাইল মিল ও ডাইং শিল্প রং ও সালফিউরিক অ্যাসিডযুক্ত বজ্র সরাসরি নিকটস্থ জলাশয়ে ফেলছে। আচ্ছা, ফলে ফলে ওই সকল জলাশয়ে জলজ প্রাণীর বসবাসের অনুপযুক্ত হয়ে পড়েছে। তার মানে এখানে বোঝাতে চাচ্ছে যে আমাদের দেশের যে টেক্সটাইল ফ্যাক্টরিগুলো রয়েছে, তারা তাদের বজ্র পদার্থ এটা কোনো ট্রিটমেন্ট ছাড়াই আমরা মানে তারা সরাসরি জলাশয়ে ফেলছে। ফলে ওই যে বজ্র পদার্থর অম্লীয় বলো বা ক্ষারীয় উপাদান বা যেইগুলোই থাকুক না কেন, সেইগুলো কিন্তু জলাশয়ের পানিকে নষ্ট করে ফেলছে, দূষিত করে ফেলতেছে এবং জলজ প্রাণীর বসবাসযোগ্য যে স্থান, সেই স্থানকে তারা ধ্বংস করে ফেলেছে। আচ্ছা, এবারে আমরা যাচ্ছি ধারাবাহিকভাবে প্রশ্নের উত্তর। দেখো আমাদের ফার্স্ট কোশ্চেন, যে ১ নম্বর প্রশ্ন কি বলছে দেখো, যে তেঁতুলে কোন অ্যাসিড থাকে? তেঁতুলে কোন অ্যাসিড থাকে? তো তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড। মনে রাখতে হবে আমাদের, তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড এবং টার্টারিক অ্যাসিডের রাসায়নিক সংকেত কি? রাসায়নিক সংকেত C4H6O6। তো এটা মনে রাখো। এখন তুমি যদি কেউ যদি এই সংকেতও লিখে দাও সেটাও হবে, কেউ যদি বাংলায় লেখো টার্টারিক অ্যাসিড সেটাও হবে, দুইটাই মনে রাখো। তবে এইটা পড়াটা একটু ভালো। কেন? কারণ এক্সামে তোমাকে এরকমভাবে এখান থেকে এমসিকিউ দিতে পারে যে নিচের কোনটি তেঁতুলের মধ্যে পাওয়া যায়। তো এখানে কিন্তু টার্টারিক অ্যাসিড বলা নাই, সংকেত দেওয়া আছে C4H6O6। সো তুমি যদি এই সংকেতটা মনে রাখতে পারো, তাহলে এখান থেকে এমসিকিউ আসলেও তুমি সেটা খুব সহজেই অ্যান্সার করে ফেলতে পারবা। আমাদের ক নাম্বার প্রশ্নের অ্যান্সারটা কমপ্লিট হয়ে গেছে। খ নাম্বার প্রশ্ন, উদ্দীপকের জলাশয়ের পিএইচ এর মান সম্পর্কে তোমার ধারণা ব্যাখ্যা করো। জলাশয়ের পিএইচ এর মান মানে যেহেতু আমরা বজ্র পদার্থ ফেলতেছি জলাশয়ের মধ্যে, তাহলে ওই বজ্র পদার্থের পিএইচ এর মানটা কেমন হতে পারে, এটা আমাকে জাস্ট এই প্রশ্নে ব্যাখ্যা করতে বলেছে। আচ্ছা, তো তাহলে আসো আমরা এখন এই লাইনগুলো পড়ে বোঝার চেষ্টা করি যে এখানে আসলে কি লিখছে। ফার্স্টে দেখো লিখছে যে ডাইং শিল্প, রং এবং সালফিউরিক অ্যাসিড। এই যে মানে তুমি ধরো টেক্সটাইল মিল সম্পর্কে কিচ্ছু জানো না, কিন্তু তুমি তো সালফিউরিক অ্যাসিডকে চেনো। অ্যাজ এ সায়েন্সের স্টুডেন্ট তোমাকে তো এটা জানতেই হবে যে সালফিউরিক অ্যাসিড একটা অ্যাসিড যুক্ত বজ্র পদার্থ ফেলা হচ্ছে। টেক্সটাইল মিলে অ্যাসিড ও ক্ষার দুটি ব্যবহৃত হয়। ডাইং শিল্পে কাপড়ের পিএইচ এর সামঞ্জস্য করার জন্য অ্যাসিড ব্যবহৃত হয়। তাহলে এখান থেকে আমরা একটা তথ্য পাচ্ছি যে টেক্সটাইল যে মিলটা, সেখান থেকে অ্যাসিড এবং ক্ষার আমরা দুইটাই ব্যবহার করি। টেক্সটাইল শিল্পে অ্যাসিডও ব্যবহার করা হয়, ক্ষারও ব্যবহার করা হয়। আর ডাইং শিল্প বলতে ওই যে কাপড়ের উপর যে রঞ্জক বা রঙগুলো যে সেট আপ করা হয়, এটাকে বলা হয় ডাইং শিল্প। তো ডাইং শিল্পে অ্যাসিড ব্যবহার করা হয়। দেখো, আচ্ছা, অপরদিকে সালফিউরিক অ্যাসিডটা একটা তীব্র অ্যাসিড। তাহলে আমরা এখন তিনটাকে নিয়েই কিন্তু কাজ করলাম। আমাদের যে তিনটা পয়েন্ট এখানে বলছে, একটা হচ্ছে টেক্সটাইল শিল্প যেখানে অ্যাসিড এবং ক্ষার দুইটাই ব্যবহৃত হয়। সেকেন্ড আমাদেরকে বলতেছে যে ডাইং শিল্প, ডাইং শিল্পে কি ব্যবহৃত হয়? ডাইং শিল্পে অ্যাসিড ব্যবহৃত হয়। আর ৩ নম্বরে বলছে যে সালফিউরিক অ্যাসিডটা একটা তীব্র অ্যাসিড। তাই বলা যায় যে উদ্দীপকে উল্লিখিত বজ্রগুলোর অম্লীয় হবে। এখন তুমি তিনটাকে পর্যালোচনা করো। সালফিউরিক অ্যাসিড তীব্র অ্যাসিড, ডাইং শিল্পেও অ্যাসিড পাচ্ছি, আবার আমরা টেক্সটাইল মিলের মধ্যেও অ্যাসিড পাচ্ছি। সো অ্যাসিড আমি ৩ জায়গাতেই পাচ্ছি, আর ক্ষার শুধুমাত্র এক জায়গাতে পাচ্ছি। তো ওভারঅল যদি আমি মিক্স করি, এখানে কি অ্যাসিডের পরিমাণটা বেশি পাওয়া যাবে? ইয়েস। যদি অ্যাসিডের পরিমাণ বেশি পাওয়া যায়, তাহলে তুমি বলতে পারো যে বজ্রগুলো কি হবে? অম্লীয় হবে এবং জলাশয়ের পানি অম্ল দ্বারা দূষিত হবে। মানে অ্যাসিড জাতীয় যে পদার্থ আছে, সেই অ্যাসিড জাতীয় পদার্থের দ্বারা এই জলাশয়ের পানি কি হবে? দূষিত হবে। তাহলে এবার আসো পিএইচ এর মানের কাছে। সো আমরা ফার্স্টে এইটুকু কনফার্ম করলাম, আমরা শুরুতে এইটুকু কনফার্ম করলাম যে এখানে কোন টাইপের পদার্থ বেশি পাওয়া যাবে, অ্যাসিড বেশি পাওয়া যাবে। এবার চলো পিএইচ এর রেঞ্জে। তো আমরা জানি যে পিএইচ স্কেলে 1 থেকে শুরু করে 14 পর্যন্ত কাজ করে। এখানে 1 থেকে শুরু করে 6 পর্যন্ত হচ্ছে অম্ল নির্দেশ করে, 7 নিরপেক্ষতা নির্দেশ করে, 8 থেকে 14 পর্যন্ত ক্ষারকত্ব নির্দেশ করে। যেহেতু উদ্দীপকের জলাশয়ের পানি অম্লীয় হওয়ায় এর পিএইচ এর মান 1 থেকে 6 পর্যন্ত যে কোনো একটি মান হতে পারে। মানে এখানে বলতে চাচ্ছে যে যেহেতু আমরা আগেই প্রমাণ করে আসছি যে এখানে অম্লের পরিমাণটা বেশি, সো উদ্দীপকের যেই পিএইচ মানে যার কথা বলা হচ্ছে, ওই পানির পিএইচ এর মান 7 থেকে শুরু করে 7 না তো 1 থেকে শুরু করে 6 পর্যন্ত যে কোনো একটা মান হতে পারে। 1 থেকে শুরু করে 6 পর্যন্ত এখানে যে কোনো একটা মান হতে পারে। আচ্ছা, ওকে। এবারে চলো আমরা গ এর প্রশ্ন নিয়ে কথা বলি। গ এর প্রশ্নে কি বলছে দেখো। গ এর প্রশ্নে বলতেছে যে
টেক্সটাইল মিল ও ডাইং শিল্পের দূষণ নিয়ন্ত্রণ প্ল্যান্টে অ্যাসিড দূষণ নিয়ন্ত্রণে যৌক্তিক পরামর্শ দাও। অর্থাৎ এই যে টেক্সটাইল মিল এবং ডাইং শিল্পে যে অ্যাসিডের দ্বারা যে দূষণ ঘটে, যে আমাদের জলাশয়ে বা আমাদের পরিবেশের যে দূষণ ঘটে, এই দূষণ ঘটার ক্ষেত্রে আমাকে এখানে প্রভাবটা আসলে ব্যাখ্যা করতে হবে যে কি হয়, কেন হয়, এবং এবং এটাকে আমরা এটার থেকে আরেকটা বেশি যে এই আমরা কীভাবে এটাকে নিয়ন্ত্রণ করতে পারবো। এখন দেখো দূষণ হয় সেজন্য তো টেক্সটাইল মিল অফ করে দেওয়া যাবে না, যাবে? অফ করে দেওয়া যাবে না, কেননা টেক্সটাইল মিলের উপরে তো আমরা নির্ভরশীল। এই যে আমি জামা পরে আছি বা আমরা সবাই জামা কাপড় পরিধান করি, এটা তো টেক্সটাইল মিল থেকেই আসতেছে। তো এই জন্য টেক্সটাইল মিল বন্ধ করা যাবে না, এটাকে চালু রাখতে হবে, কিন্তু এটাকে আমাদের কিছু পলিসি অ্যাপ্লাই করতে হবে, যেই পলিসিগুলোর মাধ্যমে আমরা এই দূষণগুলোকে কমাতে পারবো। অথবা আমরা যদি এরকম দেখি যে না, অল্টারনেটিভ কিছু একটা সেখানে ব্যবহার করা যায়, অ্যাসিডের পরিবর্তে এমন কিছু ব্যবহার করা যায় যেটা দূষণ করে না, করলেও কম করে, আমরা সেগুলোর পরামর্শ দিব আর কি। এইটাই মূলত আমাদের গয়ের কোশ্চেন। আচ্ছা, এবারে চলো নেক্সট অংশে কি বলছে দেখো, যে সালফিউরিক অ্যাসিড। এখন এই মানে অপদ্রাব্য দূষণ প্লান্টে যায়, তার মধ্যে হচ্ছে সালফিউরিক অ্যাসিড। এখানে অ্যাসিডের কথা বলছে যে সালফিউরিক অ্যাসিড এখানে মানে যতগুলো আমরা রঞ্জক পদার্থ ব্যবহার করি, এই রঞ্জক পদার্থের মধ্যে অন্যতম হলো একটা সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, এখন পয়েন্টগুলো একটু ফলো করি আমরা। প্রতিটি টেক্সটাইল মিল এবং ডাইং শিল্পের জন্য নিজস্ব বর্জ্য শোধনাগার তৈরি করা বাধ্যতামূলক করতে হবে। আচ্ছা, সো 1 নম্বর পয়েন্ট আমাদেরকে এটাই বলতেছে দেখো, যে সকল মানে টেক্সটাইল মিল বা ডাইং শিল্পের নিজস্ব বর্জ্য শোধনাগার থাকতে হবে আর কি, যাতে করে তারা তাদের বর্জ্য সরাসরি আমরা মানে তারা যেন এই কোনো একটা জায়গায় না ফেলে দেয় সরাসরি। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট দেখো কি বলছে, যে 2 নম্বর পয়েন্ট, যে প্রক্রিয়াকরণ ও পরিবেশ উপযোগী এবং জীবকুলের জন্য নিরাপদ নিশ্চিত করে শিল্প বর্জ্যসমূহ সরাসরি জলাশয়ে ফেলতে হবে। মানে এখানে এটা বোঝাচ্ছে যে আমাদের ডাইং শিল্প বা টেক্সটাইল মিল যেগুলো রয়েছে, তাদের যেই বর্জ্যগুলো সেগুলো আমরা সরাসরি ফেলবো না, আমরা ফার্স্টে সেগুলোকে ট্রিটমেন্ট করব। ধরো যদি এরকম হয় যে না, সেই বর্জ্যের মধ্যে বেশি পরিমাণ অম্লীয় বা অম্লের ভাব রয়েছে বা বেশি ক্ষারীয় ভাব রয়েছে, আমরা সেগুলোকে নিউট্রালাইজেশন করে দেন আমরা নদী বলো বা যদি এটা ফেলা উচিত না, বাট তারপরে আমরা যতটুকু সেটাকে ট্রিটমেন্ট করে তার ক্ষতিকর মাত্রা কমানো যায় সেটা আমরা কমিয়ে দেন আমরা সেই বর্জ্যগুলো মানে জলাশয়ে ফেলবো বা অন্য কোথায় ফেলবো। 3 নম্বর কি বলছে দেখো, ব্যবহৃত অ্যাসিডের সাথে ব্যবহৃত ক্ষার মিশিয়ে প্রশমিত করার পর নদীতে ফেলতে হবে। অর্থাৎ ধরো তোমার কাছে অম্লীয় বর্জ্য রয়েছে, এখন তুমি সেই অম্লীয় বর্জ্যের সাথে ক্ষার মিশাতে পারো, ক্ষারীয় বর্জ্যগুলো মিশাতে পারো, ফলে কি হবে, অম্ল এবং ক্ষার বা ক্ষারক বিক্রিয়া করে ওই বর্জ্যটা কি হয়ে যাবে, প্রশমিত হয়ে যাবে। সো প্রশমিত হয়ে গেলে তখন সেটাকে মানে সেটা আর খুব বেশি একটা ক্ষতি করতে পারবে না, মাছ বা অন্যান্য যে প্রাণীগুলো থাকে এদের খুব বেশি একটা ক্ষতি করতে পারবে না। গেল আমাদের 3টা। 4 নম্বরে কি বলছে দেখো, 4 নম্বরে কি বলছে, নিরাপদ স্থানে প্লান্ট স্থাপন করতে হবে যেন মানুষ বা অন্যান্য প্রাণীর ক্ষতি না হয়। এই প্লান্টগুলো এমন জায়গায় স্থাপন করাটা ভালো যে শহরে বা লোকালয় থেকে দূরে, যেই জায়গাতে আসলে মানুষ এরকম অনেক সময় কিন্তু এই ফ্যাক্টরিগুলোতে আগুন লেগে যায়, আগুন লেগে আসলে অনেক বেশি ব্যাপক মাত্রায় ক্ষতি হতে পারে। সো এটা করা যাবে না, চেষ্টা করতে হবে নিরাপদ ডিস্টেন্স, যেখানে মানুষ বা অন্যান্য প্রাণীর আনাগোনা কম, কেননা এই দূষণগুলো তো তাদের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে। এই জন্য 4 নম্বর পয়েন্টে বলতেছে যে নিরাপদ স্থানে প্লান্ট স্থাপন করতে হবে যাতে মানুষ এবং অন্যান্য প্রাণী ক্ষতিগ্রস্ত না হয়। 5 নম্বরে কি বলছে দেখো, যে বর্জ্য শোধনাগার না থাকলে শিল্প কারখানার অনুমোদন দেয়া বন্ধ করতে হবে। অর্থাৎ এই যে গভর্নমেন্ট যেই কাজটা করতে পারে, যে আমাদের যে শিল্প কারখানা তৈরির অনুমোদন তো সরকার থেকে আনতে হয়, তো তারা এই অনুমোদন দেওয়ার আগে ফার্স্টে চেক করবে যে ওই নির্দিষ্ট প্লান্টের বা ওই নির্দিষ্ট টেক্সটাইল মিলের বর্জ্য শোধনাগার আছে কিনা, এটার ক্ষতির মাত্রা কমানোর জন্য কোনো ব্যবস্থা আছে কিনা। যদি থাকে তাহলে সরকার তখন অনুমোদন দিবে, আর যদি না থাকে তাহলে বলতে হবে যে হ্যাঁ তুমি আগে এটা তৈরি করো, এরকম বর্জ্য শোধনাগার তৈরি করো, দেন আমরা তোমাকে অনুমোদন দিব বা আমরা তোমাকে এটার নেক্সট স্টেপে যাবো আর কি। তো এই পয়েন্ট যে 5টা পয়েন্টের কথা বললাম, দেখো খুব ভালো ভালো পয়েন্ট কিন্তু এখানে মেনশন করা হয়েছে। তো এগুলো যদি লিখতে পারো আমি আশা করছি এই প্রশ্নে তোমরা খুব ভালো একটা মার্কস পেয়ে যাবে। ওকে ফাইন, তো তাহলে গেল এটাও আমাদের। আচ্ছা, এরপরে দেখো আমরা যাচ্ছি নেক্সট কোশ্চেনে, এই চ্যাপ্টারের ঘ নাম্বার কোশ্চেনে কি বলছে দেখো, যে টেক্সটাইল মিল
আচ্ছা, বলতেছে যে টেক্সটাইল মিল ও ডাইং শিল্পের আশেপাশে অ্যাসিড বৃষ্টির সম্ভাবনা বিক্রিয়া সহ বিশ্লেষণ করো। টেক্সটাইল মিল এবং ডাইং শিল্পের আশেপাশে অ্যাসিড বৃষ্টি হতে পারে। এখন কেন হতে পারে আমরা এখন সেই প্রশ্নের অ্যান্সারই এখানে ব্যাখ্যা করার চেষ্টা করব। আচ্ছা ফাইন, দেখো এখন যে কথাটা বলতেছে যে টেক্সটাইল মিল ও ডাইং শিল্পে প্রচুর পরিমাণে অ্যাসিড ব্যবহৃত হয়। ফার্স্ট অফ অল সেখানে আমরা ওই যে রঞ্জক পদার্থ ব্যবহার বা অন্যান্য বিভিন্ন কাজে আমরা প্রচুর পরিমাণে অ্যাসিড ব্যবহার করি। এখন এই সকল কারখানার আশেপাশের যেই ধোঁয়া থাকে, দেখো ধোঁয়া, সেই ধোঁয়ার মধ্যে প্রচুর পরিমাণে গ্যাস, ক্ষতিকর গ্যাস পাওয়া যায়। কি কি গ্যাস পাওয়া যায় সেখানে? সালফার ডাইঅক্সাইড গ্যাস পাওয়া যায়, সেখানে নাইট্রোজেনের বিভিন্ন গ্যাস, নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি সহ আরও নানান রকমের দূষক পদার্থ থাকে। অর্থাৎ এই ডাইং শিল্প প্লাস হচ্ছে যে টেক্সটাইল শিল্প, এদের যেই চুল্লি থাকে সেই চুল্লির আশেপাশে কিন্তু এই চুল্লি থেকে এইসব ক্ষতিকর গ্যাস সেখান থেকে নির্গত হয়। সালফার ডাইঅক্সাইড গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, নাইট্রোজেনের বিভিন্ন গ্যাস, এগুলো সেখান থেকে নিঃসরণ হয়। আচ্ছা, তাই এ ধরনের মানে কলকারখানার আশেপাশে অ্যাসিড বৃষ্টি হওয়াটাই স্বাভাবিক। কেন? কারণ এই যে গ্যাসীয় পদার্থগুলো থাকবে সেই গ্যাসীয় পদার্থগুলো তো বাতাসে ভেসে বেড়াবে এবং যখন ওই অঞ্চলে বৃষ্টি হবে তাহলে এই গ্যাসীয় পদার্থ বৃষ্টির পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড হয়ে ভূপৃষ্ঠে পতিত হবে। তো এই কথাটাই কিন্তু এখানে বলা হয়েছে। এবার আসো আমরা একটা একটা করে বিক্রিয়া বুঝবো বা জানার চেষ্টা করব। ফার্স্টে যেই কথাটা বলেছে, কার্বন ডাইঅক্সাইড এবং পানি বিক্রিয়া করে উৎপন্ন করেছে কি? বিক্রিয়া করে উৎপন্ন করতেছে কার্বনিক অ্যাসিড। কার্বন ডাইঅক্সাইড এবং পানি বিক্রিয়া করে উৎপন্ন করতেছে কার্বনিক অ্যাসিড। তাহলে এটা একটা অ্যাসিড। হ্যাঁ, এটা কি একটা অ্যাসিড? তাহলে কার্বন ডাইঅক্সাইড কি করতে পারে? কার্বন ডাইঅক্সাইড কার্বনিক অ্যাসিড সৃষ্টি করতে পারে। যদিও এটা দুর্বল অ্যাসিড, বাট তারপরেও এটাকে অ্যাসিড হিসেবে আমাদেরকে গ্রহণ করতে হবে। জলীয় দ্রবণে সে হাইড্রোজেন আয়ন দান করতে পারে। সেকেন্ড কথাকে দেখো, সেকেন্ড কথা, অনেক সময় যেটা হয় যে নাইট্রিক অক্সাইড, আমাদের বায়ুমণ্ডলে তো অক্সিজেনের কোনো অভাব নাই। নাইট্রিক অক্সাইড এই অক্সিজেনের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করেছে নাইট্রোজেন ডাইঅক্সাইড। তাহলে বায়ুমণ্ডলে এখন দেখো ফার্স্টে তোমার চিমনি থেকে, অর্থাৎ যেই ডাইং শিল্প অথবা যে পোশাক শিল্প, সেখান থেকে কি এই গ্যাসটা বের হয়েছে, নাইট্রিক অক্সাইড। এই নাইট্রিক অক্সাইড আবার কার সাথে বিক্রিয়া অংশগ্রহণ করছে? বায়ুমণ্ডলে যে অক্সিজেন আছে সেই অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করছে। তার মানে এখন বায়ুমণ্ডলে এই নাইট্রোজেন ডাইঅক্সাইড ভেসে বেড়াচ্ছে। আচ্ছা, তাহলে এই নাইট্রোজেন ডাইঅক্সাইড যখন বৃষ্টির পানির সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, বৃষ্টির পানির সাথে মিশবে, তখন সেখান থেকে হচ্ছে নাইট্রাস অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হবে। বৃষ্টির পানির সাথে মিশলে দুইটা অ্যাসিড পাবো আমরা, নাইট্রাস অ্যাসিডও পাবো আবার নাইট্রিক অ্যাসিডও পাবো। তাহলে এখান থেকে আমরা কয়টা অ্যাসিড পাচ্ছি? দুইটা। এখান থেকে পাচ্ছি আমরা একটা। মোট 3 রকমের অ্যাসিড কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি। যে অ্যাসিড বৃষ্টির সম্ভাবনা থেকে 3 রকমের অ্যাসিড আমরা এখানে পেয়ে গেছি। আচ্ছা, এবারে আসো নেক্সট তো আরও ভয়ঙ্কর। কি ভয়ঙ্কর? এবার আসবে সালফার, মানে যে একদম মেইন রোল পালন করবে। সালফার ডাইঅক্সাইড অক্সিজেনের সাথে মিশে উৎপন্ন করতে পারে সালফার ট্রাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইড অক্সিজেনের সাথে মিশে উৎপন্ন করতে পারে সালফার ট্রাইঅক্সাইড। এই সালফার ট্রাইঅক্সাইড হচ্ছে বায়ুমণ্ডলে ভেসে বেড়াবে এরকম। তাহলে ফার্স্টে চিমনি থেকে বের হবে সালফার ডাইঅক্সাইড, এটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করবে সালফার ট্রাইঅক্সাইড। সালফার ট্রাইঅক্সাইড এবং পানি বিক্রিয়া করে কি উৎপন্ন করতে পারে? অ্যাসিডের রাজা সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করতে পারবে। খুবই বিষাক্ত একটি অ্যাসিড, মানে বিষাক্ত বলতে যে খুবই ক্ষতিকর, খুবই মানে উচ্চমাত্রার শক্তিশালী অ্যাসিড। আচ্ছা, এবারে আসো সালফার ডাইঅক্সাইড। খেয়াল করো, সালফার ডাইঅক্সাইড এবং পানি বিক্রিয়া করে উৎপন্ন করতেছে সালফিউরাস অ্যাসিড। কি অ্যাসিড উৎপন্ন করতেছে? সালফিউরাস অ্যাসিড। সালফার ডাইঅক্সাইড এবং পানি বিক্রিয়া করে সালফিউরাস অ্যাসিড উৎপন্ন করতেছে। মানে ব্যাপারটা কিরকম আমি একটু বলে দিই। দেখো, এর আগের লাইনের বিক্রিয়াটা বুঝো। অনেক সময় এরকম হয় বা এরকম হতে পারে যে সালফার ডাইঅক্সাইড সেই চিমনি থেকে বের হলো, সে চিমনি থেকে বের হয়ে বায়ুমণ্ডলের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন করছে। এটাও তো গ্যাস। এই গ্যাস বৃষ্টির পানির সাথে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করলো। আবার অনেক সময় এটাও হতে পারে যে যেই সালফার ডাইঅক্সাইডটা বের হয়েছিল তোমার ডাইং শিল্প বা টেক্সটাইল মিল এর যে চিমনি থেকে যেই সালফার ডাইঅক্সাইড বের হয়েছিল, ওই সালফার ডাইঅক্সাইড অক্সিজেনের সাথে বিক্রিয়া করার আগে সরাসরি পানির সাথে বিক্রিয়া করে ফেলছে। তাহলে সরাসরি পানির সাথে বিক্রিয়া করে সেখান থেকেও তো সালফিউরাস অ্যাসিড উৎপন্ন হচ্ছে, তাই না? তো আমরা মূলত এই কথাগুলোই বলতে পারি। দেখো, তাহলে আমি মোট কয় ধরনের অ্যাসিড পেলাম এখানে? মোট আমি 4 ধরনের অ্যাসিড পেলাম। 4 না 5। সালফিউরাস অ্যাসিড নাম্বার 1, দেন হচ্ছে সালফিউরিক অ্যাসিড। তাহলে সালফার থেকে পাইলাম 2টা অ্যাসিড, একটা হচ্ছে সালফিউরাস, একটা হচ্ছে সালফিউরিক। আচ্ছা, এরপরে দেখো, এরপরে আমরা এখান থেকে মানে নাইট্রোজেন থেকে আবার পেলাম 2টা অ্যাসিড, একটা হচ্ছে নাইট্রাস অ্যাসিড, একটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড। গেল কয়টা? 4টা। এবং সর্বশেষ আমরা এই যে
কার্বন ডাইঅক্সাইড থেকে যে অ্যাসিডটা পেয়েছি এটা হচ্ছে আমাদের কার্বনিক অ্যাসিড H2CO3। তাহলে মোট এই শিল্প কারখানা, ডাইং শিল্প, টেক্সটাইল মিল এর আশেপাশে এই রকমের গ্যাসীয় পদার্থ দ্বারা, ক্ষতিকর গ্যাসীয় পদার্থ দ্বারা অ্যাসিড বৃষ্টি হতে পারে এবং হওয়ার সম্ভাবনাটাই খুব বেশি। আচ্ছা, সো অ্যাসিড বৃষ্টি হলে কি হবে বলো তো? অ্যাসিড বৃষ্টি হলে জলাশয়ের মাছ মরে যাবে, তারপরে মাটির উর্বরতা নষ্ট হয়ে যাবে, তারপর আর কি হবে? আর এই যে আমাদের যে দালান কোঠা আছে, মার্বেল পাথর দিয়ে যেই দালান কোঠা তৈরি করা হয় সেগুলো সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, কেননা মার্বেল পাথরের মধ্যে থাকে ক্যালসিয়াম কার্বনেট, অ্যাসিডের সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করে ফেলবে, ইমারত নষ্ট হয়ে যাবে, বিল্ডিং বা ভবনের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, মাটির উর্বরতা কমে যাবে, জলাশয়ের পিএইচ কমে যাবে, মাছ বা আরও অন্যান্য যে প্রাণীগুলো আছে সেগুলো সেখানে মারা যেতে পারে। এখানে মূলত এই পয়েন্টগুলো তোমাকে এর শেষে নিয়ে আসতে হবে। ওকে, তো তাইলে আমরা দেখো এই সৃজনশীল প্রশ্নের ক, খ, গ, ঘ চারটা প্রশ্নের অ্যান্সারই কিন্তু আমরা খুব আমরা প্রপারলি কমপ্লিট করতে পেরেছি, যেটা আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো তাহলে আজ এই পর্যন্তই, নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।